ভারত তিস্তা প্রকল্পে যুক্ত হলে ৫৪ অভিন্ন নদী সমস্যার সমাধান বললেন প্রধানমন্ত্রী। কানেক্টিভিটি নিয়ে সমালোচনায় দিলেন ইউরোপের উদাহরণ। এমপি আনার হত্যার গুরুত্বপূর্ণ আলামত আছে গ্যাস বাবুর ফেলে দেয়া ৩ ফোনে, জানালেন ডিবি প্রধান। আসামিকে নিয়ে আজ থেকে অভিযান। এবং হোটেল, রেস্টুরেন্ট, ট্যুরিজম সহ থাইল্যান্ডে বিভিন্ন ব্যবসায় বাংলাদেশিদের প্রসার, অবদান রাখছে দেশের অর্থনীতিতে। স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদে। সঙ্গে আছে আমি মাহমুদা মনি। এতক্ষণ শুনছিলেন ওয়ালটন ননস্টপ মিলিয়নিয়ার অফার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ভারত তিস্তা প্রকল্পে যুক্ত হলে ৫৪টি অভিন্ন নদী নিয়ে সমস্যাগুলো সহজে সমাধান হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক ভারত সফর বিষয়ে গণভবনের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় শেখ হাসিনা বলেন, দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে বাংলাদেশই বেশি লাভবান হবে। ডক্টর ইউনূস প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তিনি শ্রম আদালতে দণ্ডিত ব্যক্তি, তাছাড়া তার কর ফাঁকির মামলাও আছে। মাত্র ১৫ দিনের কম সময়ে ২ দফায় ভারত সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লির নতুন সরকারের সাথে টানা চতুর্থ মেয়াদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম দ্বিপাক্ষিক সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলন করেন সরকার প্রধান। লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, ঢাকা ও নয়াদিল্লির মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে ৭টি নতুন ও ৩টি নবায়নকৃত সহ ১০টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তিস্তা প্রজেক্টটাই আমরা ভারতের সহযোগিতায় করব। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিস্তা প্রসঙ্গে শেখ হাসিনা জানান, চীন ও ভারতের কাছ থেকে প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। দেশের জন্য যে প্রস্তাবটি কল্যাণকর হবে তাই বেছে নেবে তাঁর সরকার। চীনও একটা ফিজিবিলিটি স্টাডি করেছে, ভারতও একটা করে আমরা আমাদের কাছে যেটা সব থেকে বেশি গ্রহণযোগ্য, লাভজনক, আমরা সেটাই করব। আর যেহেতু ভারতের সাথে আমাদের তিস্তা পানির দাবিটা অনেক দিনের, তো ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্টটা করে দেয় তাহলে আমাদের সব সমস্যাই তো সমাধান হয়ে গেল। দুই দেশের কানেক্টিভিটি প্রসঙ্গে বিভিন্ন সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, ইউরোপে তো বর্ডার নেই, তাতে তারা কি এক দেশের কাছে অন্য দেশ বিক্রি হয়ে গেছে? আমাদের স্বাধীন সার্বভৌম দেশ, যত ছোট হোক, এটা আমাদের সার্বভৌম দেশ। আর সেই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি। আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম, তাহলে সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ। চিকিৎসার জন্য যায়, পড়াশোনার জন্য যায়, বা অন্যান্য কাজে যায়, হাট বাজার করতে যায়, আজমির শরীফে যায়। ডক্টর ইউনূস প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, শ্রম আদালতে দণ্ডিত ব্যক্তি, তাছাড়া কর ফাঁকির মামলা রয়েছে তার বিরুদ্ধে। সরকার বা ব্যক্তি শেখ হাসিনাকে অভিযুক্ত না করে মুখোমুখি বিতর্ক করতেও ইউনূসকে আহ্বান জানান শেখ হাসিনা। সংবিধিবদ্ধ সংস্থায় চাকরি করারত অবস্থায় সে বাইরে বিদেশে ব্যবসা করে, আমাদের আইন কি বলে, তারপর তাকে সবাই মিলে আমরা তুলেছি, এটা ঠিক। তা এখন সব কিছু দোষ আমার। ৪০০ কোটি টাকা দিয়ে ব্যাংক আমি রক্ষা করে দিয়েছি ওনাকে, যে ওনাকে আমার জেলাসি করার কি আছে? সে আসুক না, মাঠে আসুক, চলুক আমার সাথে। আমেরিকা ডিবেট হয় না, চলুক না, আসুক, কথা বলবো। প্রধানমন্ত্রী ভারতের সাথে বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক সম্পর্কের সূত্রের কথাও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। এবং যারা সমালোচনা করে তাদের জানা উচিত, পৃথিবীর যে কোনো দেশ যারাই কোনো যুদ্ধে মিত্রশক্তির সঙ্গে সহযোগিতা করেছে বা মিত্রশক্তি তাদের এসে সাহায্য করেছে, তারা কিন্তু সেই দেশ থেকে কোনোদিন ফেরত যায়নি। এখনও জাপানে আমেরিকার সৈন্য, জার্মানিতে রাশিয়ান সৈন্য সহ এরকম পৃথিবীর বিভিন্ন দেশ দেখলে সে দৃষ্টান্ত পাওয়া যাবে। এখানে ভারত কিন্তু ব্যতিক্রম। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা। ভারতের সাথে বাংলাদেশের চুক্তিকে দেশবিরোধী দাবি করে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতায় থাকার জন্য দেশের স্বার্থ বাদ দিয়ে ভারতকে সব উজাড় করে দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশের স্বার্থ রক্ষা হয়নি বলে দাবি করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টিও। ৫ দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার শরীরে পেসমেকার বসানোর পর বর্তমানে শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। চিকিৎসকরা জানান, সোমবার রাতে সিসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। যদিও মঙ্গলবার গুলশানের সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, তাদের নেত্রীর লিভার সিরোসিস রোগের স্থায়ী চিকিৎসা দেশে নেই। তাকে বিদেশে পাঠানো ও মুক্তির দাবিতে বুধবার কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান মির্জা ফখরুল। লিভার প্রবলেম ছোটখাটো নয়, সিরোসিস, ইটস এ মেজর ডিজিজ। তখন ডাক্তার আমাদেরকে বলেছিল যে এখানে লিভার ট্রান্সপ্লান্টেশন ছাড়া তার কোনো পথ নেই। এটা
বাংলাদেশে সম্ভব নয়। তাকে বাইরে পাঠানোর জন্য সব ব্যবস্থা হয়ে গিয়েছিল, প্রায় তার পরিবারের আপনার আবেদনক্রমে। ফাইনালি যখন এটা প্রধানমন্ত্রীর কাছে গেছে, প্রধানমন্ত্রী এটাকে রিজেক্ট করেছেন, কারণ সিসিউ ফেসিলিটিসগুলো ক্যাবিনেট শিফট করা হয়েছে এবং সেখানে সেইভাবে তিনি স্টেবল আছেন এখন পর্যন্ত। ভারতের সাথে বাংলাদেশের চুক্তি সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ভারতকে সব সুবিধা দিলেও নিজেদের ন্যায্য হিস্সা আদায় ব্যর্থ হয়েছে সরকার। এই অবৈধ সরকার অপরিকল্পিতভাবে বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল করে ফেলছে। সবাই এই চুক্তিগুলোকে বাংলাদেশের স্বার্থবিরোধী হওয়ায় বিএনপি এই চুক্তিগুলি প্রত্যাখ্যান করছে। দরজা খোলা থাকবে, কানেক্টিভিটি হবে, কিন্তু আমার স্বার্থ নিয়ে হবে, আমার স্বার্থকে বিসর্জন দিয়ে হবে না, আমার পানিকে বাদ দিয়ে কোনো চুক্তি হবে না। আরে বিক্রি হলে তো আমরা সরকারে থাকতাম। এদিকে আলাদা সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও সমালোচনা করেছেন ভারতের সাথে বাংলাদেশের নতুন চুক্তির। এবারকার সমঝোতা চুক্তির মাধ্যমে বাংলাদেশের জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব আরও ঝুঁকির মধ্যেই পড়েছে। বিরোধী পক্ষের নেতারা সীমান্ত হত্যা বন্ধ ও তিস্তা চুক্তি না হওয়ার পেছনে সরকারের নতজানু পররাষ্ট্রনীতির সমালোচনা করেন। বাংলাদেশের ন্যায্য হিস্যার বিষয়টি এবারও। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। বিএনপির মুখে শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করা মানায় না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সেতু ভবনে বোর্ড সভা শেষে এমন মন্তব্য করেন তিনি। বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে। শেখ হাসিনার দয়ায় বেগম জিয়া বাসায় থেকে চিকিৎসা নিতে পারছেন বলেও মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন, দেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে বিএনপি, আর সব সময় তার শিকার হয়েছে আওয়ামী লীগ। যারা দিল্লিতে লাল গালিচা সম্বর্ধনা নিয়ে ঢাকায় ফিরে এসে এয়ারপোর্টে সাংবাদিকদের উদ্দেশ্যে বলে গঙ্গার পানি চুক্তির কথা বলতে ভুলেই গেছে, তাদের মুখে এসব অভিযোগ শোনা। বেগম জিয়ার জন্য কথা বললে আমাদের মনে হয় এটা হলো তার অসুস্থতা নিয়ে তারা রাজনীতি করছে। এমপি আনার হত্যার আগে পরে টেক্সট ও ভিডিও সহ গুরুত্বপূর্ণ আলামত আছে গ্যাস বাবুর ফেলে দেয়া ফোনগুলোতে। একথা জানিয়েছেন ডিএমপি ডিবি প্রধান। এদিকে ফোনগুলো খুঁজে বের করতে কাশিমপুর থেকে ঝিনাইদহ কারাগারে নেওয়া হয়েছে অভিযুক্ত কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে। ডিবির হাতে গ্রেফতার হওয়ার আগেই ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর পরামর্শে নিজের ব্যবহৃত 3টি ফোন নালায় ফেলে দেয় গ্যাসবাবু, যেগুলোতে আনার হত্যার আগে পরের বেশ কিছু প্রমাণ রয়েছে বলে ধারণা গোয়েন্দাদের। তাই আদালতের আদেশের পর মঙ্গলবার গ্যাসবাবুকে কাশিমপুর থেকে নেওয়া হয়েছে ঝিনাইদহ কারাগারে। বুধবার সকালে ফোনগুলো উদ্ধারে শুরু হবে অভিযান। ঝিনাইদহ কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার জানান, 10 কার্যদিবসের মধ্যে অভিযান শেষ করতে হবে। শুনেছি যে এখানে বিভিন্ন আলামত, হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত উদ্ঘাটনের জন্য 10 কার্যদিবসের মধ্যে করতে বলছে। 10 কার্যদিবস। এদিকে দুপুরে ডিবি কার্যালয়ে অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, আনার হত্যাকাণ্ডে অন্তত আরো 7 জন গোয়েন্দা পুলিশের নজরদারিতে আছে। তারা আনার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিনের ঘনিষ্ঠ। যে জায়গাগুলিতে সে আদালতে স্বীকারোক্তিতে বলেছে যে এই জায়গাগুলোতে আমি ফেলেছি, এই জায়গাগুলিতে তাকে সশরীরে নিয়ে গেলে তো এটা আমরা উদ্ধার করা আমার জন্য সহজ হবে। সেই কারণে আদালত বলেছে যে তাকে যেন সশরীরে নিয়ে গিয়ে যেন আমাদের তদন্তকারী কর্মকর্তা বের করার চেষ্টা করে। আমাদের কাজ চলছে। যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়ার আগে গত 20 মে রাতে গুলশানের বাসা ছেড়ে বান্ধবী চেলসি চেরি ওরফে আরিয়াকে নিয়ে রাজধানীর একটি হোটেলে রাত কাটান শাহিন। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। জিয়া রহমানের মরণোত্তর বিচার দাবি জানিয়ে প্যারিসে আওয়ামী লীগ 75তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। রোববার স্থানীয় সময় প্যারিসের ওবারভিলা বিডি হলে আয়োজিত আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে সভাপতিত্ব করেন এম এ কাশেম। সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব।
উৎসব মুখর ও আনন্দ ঘন পরিবেশে টলেদো ফ্রুতাসের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে স্পেনের মাদ্রিদে। ব্যবসায়ী শাহ আলম ও হারুন মিয়ার পরিচালনাধীন টলেদো ফ্রুতাসের আয়োজনে 23 জুন মাদ্রিদের এল কাছারের পার্কে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়। শাহ আলমের সভাপতিত্বে সম্পাদক এইচ.এ. মাসুদুর রহমানের উপস্থাপনায় ঈদের শুভেচ্ছা জানান টলেদো ফ্রুতাসের আরেক স্বত্বাধিকারী হারুন মিয়া, সাবেক সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, ইনসাফ সুমন, আব্দুল কাইয়ুম সহ অনেকেই। নতুন প্রজন্মের মাঝে ঈদের গুরুত্ব তুলে ধরতে কানাডার নভাস্কোসিয়ায় বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ উৎসব পালিত হয়েছে। প্রবাসী বাঙালিদের উপস্থিতিতে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়। ছোটদের পরিবেশন করা হয় বাহারি রকমের খাবার। আয়োজকরা জানান, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে নতুন প্রজন্মের মাঝে ধর্মীয় মূল্যবোধ অটুট রাখতেই এই আয়োজন। গ্রিসের প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ রাখতে এথেন্সের কুমিল্লা সংগঠন ইন গ্রিসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী। স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত ঈদ পুনর্মিলনীতে সভাপতিত্ব করেন মোহাম্মদ হাশেম। সোহেল রানার পরিচালনায় শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা বেলায়েত হোসেন জাকারিয়া। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মনির, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার। বাংলাদেশি খাবার বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মাঝে পরিচিত করতে প্রতি বছরের মতো এবারও দেশীয় খাবারের সমাহার নিয়ে ফুড ফেস্টিভ্যাল আয়োজন করা হয় ইতালির রোমে। রোমের তিব্বুতিনা বাংলাদেশি মালিকানাধীন মাদানী স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে ফুড ফেস্টিভ্যালে বাংলাদেশের বিভিন্ন পিঠা, সুস্বাদু খাবার সহ রকমারি খাবার ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদানী স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ইকরাম ফরাজি, ভাইস প্রিন্সিপাল রেখা সান্নাল সহ অভিভাবকরা। হোটেল, গেস্ট হাউস, রেস্টুরেন্ট, ট্যুরিজম সহ থাইল্যান্ডে বিভিন্ন ব্যবসায় বাংলাদেশি ব্যবসায়ীদের ব্যাপক প্রসার ঘটেছে। এতে দেশীয় অনেক কর্মীর কর্মসংস্থানের পাশাপাশি রেমিটেন্স আসছে, যা অবদান রাখছে অর্থনীতিতে। থাইল্যান্ড থেকে এম.এ. মিলনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 1972 সালে 5 অক্টোবর থাইল্যান্ডের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর প্রতি বছর বাংলাদেশ থেকে প্রচুর পর্যটক যান থাইল্যান্ডে। শিক্ষা ও চিকিৎসার জন্য সেখানে গিয়ে থাই ভাষা জানা না থাকায় অনেককেই সমস্যায় পড়তে হয়। তাদের সহযোগিতা করতে থাইল্যান্ডের পাতায়া নগরী এবং রাজধানী ব্যাংককে অনেক বাংলাদেশি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এছাড়া বাংলাদেশি কিছু হোটেল, রেস্টুরেন্ট আছে পাতায়া সিটি ঘিরে। এসব গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্টে পাওয়া যায় মানসম্মত খাবার। বামরুগ্রাল হাসপাতাল এবং ব্যাংকক হাসপাতাল, দুই হাসপাতালেই দেখিয়েছি এবং তারা আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের রিপোর্টকে তারা গুরুত্ব দিয়েছে, এগুলো আমার ভালো লেগেছে। দিনে ঘুম আর রাত জাগা থাইল্যান্ডের পাতায়া নগরীতে প্রতিদিন গড়ে প্রায় 10,000 পর্যটক আসে, যার মধ্যে বাংলাদেশি সবচেয়ে বেশি। দুপুরবেলা, রাত্রে, সকাল পর্যন্ত যদি খাওয়া খাইতে হয় 500 টাকার মধ্যে হয়ে যাচ্ছে, 500 বাতের মধ্যে। তারপর 800 টাকার মধ্যে আবার রুম ভালো পাওয়া যাচ্ছে। বাংলা খাবার কিন্তু এখানে আসতে পারে। লিটন গেস্ট হাউস এন্ড রেস্টুরেন্ট, এখানে আরো বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, নির্দ্বিধায় এখন আমাদের রেস্টুরেন্ট আসতে পারেন, হালাল রেস্টুরেন্ট। থাইল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসার প্রসার ঘটছে ব্যাপকভাবে। তাদের বিনিয়োগে বাংলাদেশের অর্থনীতির সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।